আচ্ছা, তো গত ক্লাসের কোনো ডিফিকাল্টিজ আছে আপনার? কোথাও বুঝেন নাই এমন কিছু আছে? আচ্ছা, তেমন কিছু নাই, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাইলে আপনারটা ক্লোজ করেন, শিবলুয়েরটা শেয়ার করেন। ফুল স্ক্রিন করেন ভিজুয়াল স্টুডিওটা। এখান থেকে শুরু হয়। হ্যাঁ, আপনার এমনিতে কোথাও কোনো ডিফিকাল্টিজ আছে? না। আচ্ছা, তাহলে তার মানে আমি ধরে নিলাম যে বোঝা গেছে, প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লোজ করেন। আচ্ছা, আমরা এই ক্লাসে ডাটা টাইপ কনভার্সন নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা যা শিখবো এই লেসন থেকে implicit conversions, explicit conversions, difference between parse and TryParse. তো TryParse, parse দুটা মেথড, এটা সি শার্পে প্রচুর ইউজ আছে এই দুটো মেথড। তো এগুলি সম্বন্ধে আমরা জানবো। প্রথমে implicit conversionটা শিখি। Implicit conversion is done by the compiler when there is no loss of information if the conversion is done. কথাটার মানে কি? Implicit conversion হচ্ছে এমন একটা কনভার্সন, এই কনভার্সনের সময় ডাটা লস হওয়ার কোনো পসিবিলিটিস থাকে না। When there is no loss of information, if there is no possibility of throwing exception during the conversion. তো কনভার্সন কি এটা নিয়ে তো আমরা মনে হয় ডিসকাস করি নাই, কনভার্সনটা নিয়ে একটু ডিসকাস করি। কনভার্সন হচ্ছে একটা ডাটা টাইপ থেকে অন্য একটা ডাটা টাইপে কোনো একটা ভ্যালু কনভার্ট করা। ফর এক্সাম্পল, স্ট্রিং মাই নাম্বার, একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে আমি রাখলাম হচ্ছে 100। এখন ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম ইন্ট নাম্বার। আমি ইন্ট নাম্বারের মধ্যে যদি মাই নাম্বার অ্যাসাইন করতে চাই, নিবে এটা? আমরা বিল করে দেখি। Cannot implicitly convert type string to integer. তাইলে এখানে আমি 100 লিখছি ঠিকই, বাট যেহেতু এটা ডাবল কোটেশনের মধ্যে, আর আপনারা জানেন ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখি সেগুলি হচ্ছে স্ট্রিং। তো এই ভ্যালুটা 100 নিউমেরিক মতো মনে হইলেও আসলে এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু। তো স্ট্রিং ভ্যালুরে যদি আমি ইন্টিজারে অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে কনভার্ট। তো স্ট্রিং যেহেতু 100, এটাকে আমাদের কনভার্ট করা সম্ভব, ইন্টিজারে কনভার্ট করা সম্ভব, বাট আমি অন্য কিছু লিখলাম।
হয়তো লিখলাম 10, আমি 10 এইভাবে লিখলে এটাকে ইন্টিজারে কনভার্ট করা সম্ভব, নিউমেরিক ভ্যালু। আমি যদি 10 লিখি, এটাকে কিন্তু ইন্টিজারে কনভার্ট করা সম্ভব না। একটা এক্সাম্পল দেখি, 10 লিখলাম, কনভার্টের জন্য স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্টের জন্য কয়েকটা মেথড আছে। প্রথমে আমরা convert dot to int 32, বিষয়টা বোঝা যাচ্ছে? আমি স্ট্রিং টাইপে একটা ভেরিয়েবলের মধ্যে নাম্বার, ভ্যালুটাকে আচ্ছা আমি বলি, স্ট্রিং টাইপে একটা ভেরিয়েবলের মধ্যে আমি স্ট্রিং ভ্যালু রাখলাম 10, বাট এটা স্ট্রিং। তো স্ট্রিংটাকে যেহেতু আমি সরাসরি ইন্টিজারের মধ্যে অ্যাসাইন করতে পারতেছি না, এই জন্য আমি এটাকে কনভার্ট করলাম। এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল, এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করলাম কিভাবে? কনভার্ট ডট টু ইন্টিজার 32 এই মেথডের মাধ্যমে। তো এটা ইন্টিজারে কনভার্ট করার পর আমি অ্যাসাইন করলাম ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবলের মধ্যে, দেন হচ্ছে আমি করলাম ইন্টিজার ভেরিয়েবল প্রিন্ট করার পর কনভার্টেড ভ্যালু ইজ 10। এটা প্রপারলি রান করলো। এটা মেথড, এটার মাধ্যমেই আমি হচ্ছে কনভার্ট করলাম এই ভ্যালুটাকে, স্ট্রিং ভ্যালুটাকে আমি কনভার্ট করলাম, একটা মেথড। এখন আমি কি হইতো যদি আমি এখানে 10 লিখতাম, 10, আমি চেষ্টা করি এই 10 কনভার্ট করার জন্য। এখানে বিশাল একটা এরর চলে আসছে। এররটা কি লিখছে? আনহ্যান্ডেলড এক্সেপশন। তো এক্সেপশন নিয়ে আমাদের সামনে ক্লাস আছে, সেখানে এগুলি নিয়ে আলোচনা করব। আপাতত বুঝি। সিস্টেম ডট ফরম্যাট এক্সেপশন, ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন এ কারেক্ট ফরম্যাট। মানে হচ্ছে কনভার্ট করার সময় যে স্ট্রিংটা দরকার ছিল সেটা কারেক্ট ফরম্যাটে নাই। কারেক্ট ফরম্যাট মানে কি? কারেক্ট ফরম্যাট হতে হবে, এটা হচ্ছে যেহেতু স্ট্রিংটা যদি নিউমেরিক হয় তাইলেই সেটা ইন্টিজারে কনভার্ট করা সম্ভব। এখন স্ট্রিংটা যদি জাস্ট 10 লিখলাম, এটা কিন্তু আসলে নিউমেরিক না, সো এটাকে কনভার্ট করা সম্ভব না, যার জন্য হচ্ছে এই এরর মেসেজটা আসছে। সো খেয়াল রাখতে হবে স্ট্রিং রে কনভার্ট করতে হলে আমাদের নিউমেরিক লিখতে হবে। তো এখানে আমাদের মূলত শিখার বিষয় হচ্ছে যে কনভার্সনটা কি আসলে। কনভার্সন হচ্ছে একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে কনভার্ট করা। যে কোনো একটা ভ্যালু যে কোনো একটা ডাটা টাইপে আসছে সেটাকে আমি কনভার্ট করে অন্য একটা ডাটা টাইপে নিয়ে গেলাম। সো এটাই হচ্ছে কনভার্সন। তো কনভার্সনের মধ্যে আমাদের যেটা হয় ইমপ্লিসিট কনভার্সন, এটা কাইন্ড অফ কনভার্সন। তো ইমপ্লিসিট কনভার্সনটা কখন হয়? যখন হচ্ছে ভ্যালু লস হওয়ার পসিবিলিটি থাকে না বা কোনো এক্সেপশন আসার সম্ভাবনা থাকে না, তখন হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন। তো এখানে ডাটা টাইপের মধ্যেও আমাদের কিছু ব্যাপার আছে, যেমন আমি একটা ডাটা টাইপ নিলাম, সরি এটা ইন্টিজার নেই, ইন্টিজার
নাম্বার সমান সমান 100 দিলাম। আমি আরেকটা ডাটা টাইপ নিলাম, ফ্লুয়েড টাইপ ডাটা টাইপ নিলাম, ফ্লুয়েড নাম্বার। দেখেন আমি ইন্টিজারটা ফ্লুয়েডে অ্যাসাইন করতেছি। তো ইন্টিজারটা যখন ফ্লুয়েডে অ্যাসাইন করতেছি তখন এখানে কোনো এরর শো করতেছে না। তো এখানে অ্যাকচুয়ালি আমার ইন্টিজার আমরা যখন ফ্লুয়েডের মধ্যে অ্যাসাইন করব তখন আসলে যেটা হয় এটা একটা ইমপ্লিসিট কনভার্সন হয়। ইমপ্লিসিট কনভার্সনে ডাটা লস হওয়ার কোনো পসিবিলিটিস থাকে না। কিন্তু আমি যদি উল্টাটা করি, ফ্লুয়েডের মধ্যে 10.005 আমি রাখলাম, কথা কি আমি না আচ্ছা, there is error আসছে, cannot implicitly convert fluid to integer, an explicit conversion exists, are you missing a cast? মানে বলতেছে ফ্লুয়েড থেকে ইন্টিজারে ইমপ্লিসিট কনভার্সন সম্ভব না, কারণ ফ্লুয়েড হচ্ছে আমার একটা ডাটা টাইপ। আমি ফ্লুয়েড থেকে ইন্টিজারে যদি কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে কাস্টিং করতে হবে, আর কাস্টিং করতে গেলে এখানে ডাটা লস হওয়ার একটা পসিবিলিটিস থাকে। তো কাস্টিংটা কিভাবে করে? আমি ইন্টিজারে কাস্টিং করলাম, ফ্লুয়েড আছে এটাকে ইন্টিজারে কাস্টিং করলাম, দেন হচ্ছে ইন্টিজারটা আমি এখানে প্রিন্ট করতেছি। কনভার্টেড ভ্যালু ইজ 10, বাট আমি এই 10 এর পরে যেই আমার পার্শিয়াল নাম্বারগুলি আছে, ডেসিমেলের যে নাম্বারগুলি আছে এগুলি কিন্তু এখানে আসলো না। তার মানে কি হইলো, আমি যখন কাস্টিং করলাম এটার ইমপ্লিসিট কনভার্সন হলো না, এটা হয়ে গেল এক্সপ্লিসিট কনভার্সন। So implicit conversion is done by the compiler when there is no loss of information if the conversion is done. আমাদের এখানে এখন কি হইলো, এখানে কিন্তু ডাটা লস হইলো, হ্যাঁ। আর if there is no possibility of throwing exception during the conversion, আমাদের এখানে আমরা যদি কাস্টিং না করতাম তাহলে কনভার্সনের সময় কি হতো, আমাদের তো এক্সেপশন চলে আসতো। সো এটা হচ্ছে এটা ইমপ্লিসিট কনভার্সন এখানে হইলো না। আমরা নেক্সটে যাই। এক্সাম্পল, কনভার্টিং an integer to a float will not lose any data and no exception will be thrown, hence on an implicit conversion can be done. এখানে কি বলছে, আমরা প্রথমে যেটা করছি, প্রথমে আমরা কি করছিলাম, ইন্টিজার থেকে ফ্লুয়েডে কনভার্ট করছি। আমরা একটা ইন্টিজার ভ্যালু ফ্লুয়েডে অ্যাসাইন করার চেষ্টা করছি, এটা ইজিলি হয়ে গেছে। এখানে হচ্ছে ইন্টিজার থেকে ফ্লুয়েডে কনভার্ট হয়ে গেছে, তাতে কোনো সমস্যা হয় নাই। Whereas when converting a fluid to an integer, we lose the fractional part and also a possibility of overflow exception. Hence, in this case, an explicit conversion is required. For explicit conversion, we can use cast operator or the convert class in system. Yeah, sure. তো এখানে যেটা বলা হয়েছে, আমরা ফ্লুয়েড থেকে যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটা এক্সপ্লিসিট কনভার্সন করতে হবে। আর এক্সপ্লিসিট কনভার্সন করতে হলে আমাদের যা করতে হবে সেটা
কাস্ট করতে হবে, ইন্টিজারে কাস্ট করে নিতে পারে। ইন্টিজারে আমরা যখন কাস্ট করব তখন আমাদের কি হবে, ফ্র্যাকশনাল পার্টে যে ডাটা ভ্যালুটা আছে সেটা আর থাকবে না। সো এই কথাটাই এখানে বুঝাইছে, whereas when converting a float to an integer we lose the fractional part and also a possibility of overflow exception. Hence in this case an explicit conversion is required, যেটা আমরা করলাম। For explicit conversion we can use cast operator or the convert class in C#। তো আমরা এটা কাস্ট করছি আর এখানে যে রেজাল্টটা আসছে সেখানে হচ্ছে আমরা ফ্র্যাকশনাল ভ্যালুটা লস করছি। সো এটা হচ্ছে একটা এক্সপ্লিসিট কনভার্সন। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে। আমরা লেফট সাইডে যেটা দেখতেছি এক্সপ্লিসিট কনভার্সন আর রাইট সাইডে যেটা দেখতেছি ইমপ্লিসিট কনভার্সন। এখানে ফ্লোয়েট টাইপের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে f, এখানে 100.25 ভ্যালু রাখা হয়েছে আর নিচে দেখেন ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল i, এখানে f যে ভেরিয়েবলটা এটা অ্যাসাইন করা হয়েছে। কিন্তু f যেহেতু ফ্লোয়েট টাইপ আর ফ্লোয়েট টাইপ সরাসরি ইন্টিজারে অ্যাসাইন করা সম্ভব না, এজন্য এখানে কাস্টিং করতে হয়েছে আমাদের। ফ্লোয়েটটা সরাসরি ইন্টিজারে কনভার্ট হবে না, এজন্য আমাদের কি করতে হয়েছে, এখানে কাস্ট করতে হয়েছে ইন্টিজারে। দেন হচ্ছে আমরা রাইট লাইন i ভ্যালুটা ইন্টিজার ভ্যালুটা হচ্ছে আমরা এখানে প্রিন্ট করলাম। সো এই প্রক্রিয়াটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন। আর ইমপ্লিসিট কনভার্সনের এক্সাম্পলটা এখানে দেওয়া আছে রাইট সাইডে। ইমপ্লিসিট কনভার্সনে কি করলাম, আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম নাম হচ্ছে i, সেখানে 100 ভ্যালু আমরা অ্যাসাইন করলাম। নিচে আমরা ফ্লোয়েট টাইপের একটা ভেরিয়েবল নিলাম নাম হচ্ছে f, এখানে আমরা ইন্টিজার টাইপ ভেরিয়েবলটা অ্যাসাইন করলাম এবং নিচে আমরা রাইট লাইন দিয়ে f প্রিন্ট করলাম। সো এখানে আসলে কোনো এরর বা ডাটা লস হওয়ার কোনো পসিবিলিটিস থাকে না। সো এটা হচ্ছে একটা ইমপ্লিসিট কনভার্সন এক্সাম্পল। তো এক্সপ্লিসিট কনভার্সন আর ইমপ্লিসিট কনভার্সন নিয়ে কি কোনো ইস্যু আছে বা কোথাও কোনো ডিফিকাল্টিজ আছে, মানে বুঝতে অসুবিধা হয়েছে কোথাও? ওকে, আমরা তাইলে নেক্সটে যাচ্ছি। Parse and TryParse method. If the number is in string format, you have two options, parse and TryParse. Parse method throws an exception if it cannot parse the value, whereas TryParse return a bool indications whether it is succeeded or failed. Use parse method if you are sure the value will be valid, otherwise use TryParse. এখানে আসলে কি বলছে আমরা প্র্যাকটিক্যালি দেখি বিষয়টা। string str স্ট্রিং টাইপ একটা ভেরিয়েবল নিলাম, এখানে হচ্ছে আমি স্ট্রিং টেক্সট অ্যাসাইন করলাম, যেখানে হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে আমাদের একটা নিউমেরিক ভ্যালু আছে যা হচ্ছে 10 স্ট্রিং এর মধ্যে। এখন এই স্ট্রিংটারে আমার কনভার্ট করতে হবে হচ্ছে ইন্টিজারে। তো ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা এখানে পার্স মেথডটা ইউজ করছি। পার্স মেথডের যেই এটার যে বিহেভিয়ার সে অনুযায়ী আমরা যদি কোনো নিউমেরিক ভ্যালু, যেই ভ্যালুটা হচ্ছে কনভার্ট করলে কোনো এরর আসার পসিবিলিটিস নাই, এরকম কোনো ভ্যালু থাকলে আমরা পার্স মেথডটা ব্যবহার করতে পারি। তো আমরা একটু রান করে দেখি। এখানে খুব ইজিলি 10 প্রিন্ট হলো। প্রথমে হচ্ছে প্রোগ্রামটা একবার বলি, স্ট্রিং এর মধ্যে রাখলাম আমরা একটা স্ট্রিং ভ্যালু। তো স্ট্রিং ভ্যালুর মধ্যে আমার আছে একটা নিউমেরিক ভ্যালু 10। তো যেহেতু আমার নিউমেরিক ভ্যালুটা স্ট্রিং এ আছে, তাই আমি এটা ইন্টিজার নাম্বার নামের একটা আমার ভেরিয়েবল আছে ইন্টিজার টাইপ,
এখানে আমি সরাসরি অ্যাসাইন করতে পারবো না। তো অ্যাসাইন করার আগে আমাকে এটা কনভার্ট করতে হবে। তো স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করার একটা পপুলার মেথড হচ্ছে পার্স। পার্স মেথডের মাধ্যমে আমি এটা কনভার্ট করে ইন্টিজার ভেরিয়েবলে রাখলাম, আর এই ইন্টিজার ভেরিয়েবলটা আমি প্রিন্ট করলাম এখানে রাইট লাইন মেথডের মাধ্যমে। তো প্রিন্ট করার পর এটা প্রপারলি প্রিন্ট হইলো এবং সেই ভ্যালুটা হচ্ছিল 10, আমরা এখানে এটা 10 প্রিন্ট হইল। তো পার্স মেথডের যেটা লিমিটেশন সেটা হচ্ছে সে শুধুমাত্র একেবারেই নিশ্চিত যে ভ্যালুটা আমরা কনভার্ট করতে পারবো ইন্টিজারে, এইরকম যদি কোনো ভ্যালু থাকে সেটা আমরা পার্স মেথডের মাধ্যমে হচ্ছে কনভার্ট করতে পারবো, আদারওয়াইজ সে আমাকে এরর থ্রো করবে। তো এক্সাম্পল 10 এর পরে আমি একটা এক্স দিয়ে দিলাম, বা 10 এইভাবে না দিয়ে আমি এভাবে লিখলাম 10। আমি রান করলাম, বিশাল একটা এরর চলে আসছে। তো এখানে দেখেন ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন এ কারেক্ট ফরম্যাট, ওই প্রথমবার যে এররটা দেখছি ওই সেম টাইপের এরর, মানে হচ্ছে সেই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারতেছে না, যার কারণে হচ্ছে এই এররটা বা এই এরর মেসেজটা দিল। তো এখানে মূলত যেটা আমরা বুঝতে চাচ্ছিলাম যে পার্স মেথডটার কাজ হচ্ছে স্ট্রিং কোনো ইন্টিজার ভ্যালু যদি স্ট্রিং এর মধ্যে থাকে সেটাকে কনভার্ট করে ইন্টিজারে অ্যাসাইন করা বা ইন্টিজারে কনভার্ট করা। তবে সেই ইন্টিজার ভ্যালুটাই এখানে কনভার্ট করতে পারবে যে স্ট্রিং এর মধ্যে ওইরকম ইন্টিজার ভ্যালু যেটা হচ্ছে আমরা নিশ্চিত যেটা অবশ্যই ইন্টিজারে কনভার্ট করা সম্ভব, তখন আমরা পার্স মেথডটা ইউজ করব, আদারওয়াইজ আমরা ট্রাইপার্স ইউজ করব। তো আরেকবার রিভিউ করি, if the number is in string format you have two options, parse and tryparse. Parse method throw an exception if it cannot parse the value, whereas tryparse return a bool indications whether it succeeded or failed. Use parse method if you are sure value will be valid. এই কথাটা বোঝা গেছে। তো যখন আমরা ভ্যালুটা কনফার্ম যে ভ্যালুটা ভ্যালিড হবেই তখন আমরা পার্স মেথড, আদারওয়াইজ ট্রাইপার্স। তো এইখানে যে এক্সাম্পল এটা হচ্ছে একটা ট্রাইপার্স মেথড ইউজের এক্সাম্পল। প্রথমে এস একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল নেওয়া হয়েছে, এখানে 100 ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, আর ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে নাম হচ্ছে রেজাল্ট, এখানে 0 অ্যাসাইন করা হয়েছে। দেন বুলিয়ান টাইপ একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে ইজ ভ্যালিড নাম্বার। এই ভেরিয়েবলে আমরা অ্যাসাইন করব হচ্ছে ট্রাইপার্স যে মেথডটা আছে এই মেথডের রিটার্ন যে ভ্যালুটা, ট্রাইপার্স মেথড রিটার্ন করে হচ্ছে বুলিয়ান টাইপ একটা ভ্যালু। তো বুলিয়ান টাইপ ভ্যালুটা এখানে আমরা ডিপেন্ড করবে যে এই ভ্যালুটা আসলে পার্সেবল ছিল কিনা। যদি পার্সেবল থাকে সে ট্রু রিটার্ন করবে, আর যদি পার্সেবল না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। এখানে 100 এর মধ্যে 100 আছে, যদি আমরা পার্স করি 100 পার্স বা কনভার্ট করতে তেমন কোনো সমস্যা হবে না, এটা প্রপারলি কনভার্ট হবে এবং এই ট্রাইপার্স মেথডটা হচ্ছে এখানে ট্রু রিটার্ন করবে। ট্রু রিটার্ন করে এটা ইজ ভ্যালিড ভেরিয়েবলে অ্যাসাইন হবে। দেন আমরা ইফ কন্ডিশন দিয়ে চেক করব, যদি ইফ ভ্যালিড নাম্বার এটা যদি ট্রু হয় তাহলে কনসোল ডট রাইট লাইন দিয়ে আমরা রেজাল্ট প্রিন্ট করব, আর যদি এলসে আসবে, আদারওয়াইজ যদি ট্রু না হয় এলসে এসে নাম্বার ইজ নট ভ্যালিড এই মেসেজটা আমরা প্রিন্ট করব। তো এই কাজটা আমরা একবার করে দেখি। স্ট্রিং টাইপ একটা ভেরিয়েবল নিলাম str, দেন ইন্টিজার একটা ভেরিয়েবল নিলাম আমরা, সাপোজ রেজাল্ট হতে পারে নাম, এটাতে আমরা 0 অ্যাসাইন করলাম। দেন হচ্ছে আমরা বুলিয়ান টাইপ একটা ভেরিয়েবল নিই is valid integer dot tryparse, সরি এটা দরকার নাই। ট্রাইপার্স এর মধ্যে প্রথমে এখানে একটা জিনিস দেখাই আপনাদের,
মেথডের বিষয়ে সামনে আমাদের ক্লাস আছে, সেখানে মেথড নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তো প্রত্যেকটা মেথডে আমরা মেথডগুলি প্যারামিটার থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে তার দুইটা প্যারামিটার আছে। প্রথম হচ্ছে স্ট্রিং এস, এস মানে হচ্ছে স্ট্রিং ভ্যালুটা। তো এখানে আমাদের স্ট্রিং ভ্যালু হচ্ছে str, দেন হচ্ছে একটা আউট প্যারামিটার, যেখানে হচ্ছে রিটার্ন করবে হচ্ছে আমার কনভার্সনের পরে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা রিটার্ন করবে, এবং সেটা সেই ইন্টিজার ফরম্যাটে রিটার্ন করবে, সেটা হবে আমার রেজাল্ট। এই আর এই মেথড রিটার্ন করবে একটা ভ্যালু, সেটা হচ্ছে বুলিয়ান টাইপ ভ্যালু রিটার্ন করবে। সেই বুলিয়ান টাইপ ভ্যালুটা আমরা অ্যাসাইন করলাম ইজ ভ্যালিড ভেরিয়েবলের মধ্যে। ইজ ভ্যালিড একটা বুলিয়ান টাইপ ভেরিয়েবল। এখন আমরা একটা ইফ এলস স্টেটমেন্ট লিখব। ইজ ভ্যালিড, এটা যদি ট্রু হয় তাহলে কি হবে? ট্রু হলে এই নাম্বারটা আমরা প্রিন্ট করব, রেজাল্ট। আদারওয়াইজ এলসে চলে যাবে। এখানে আমরা প্রিন্ট করব is not in correct format. একটু খেয়াল করেন উইন্ডোটাতে কনভার্টেড ভ্যালু ইজ 100, এটা প্রপারলি প্রিন্ট হয়েছে। দ্যাট মিনস যেহেতু প্রপারলি প্রিন্ট হয়েছে, ইজ ভ্যালিডটা ট্রু হয়েছে। ইফ কন্ডিশনে ইজ ভ্যালিড ট্রু পাওয়া গেছে এবং সে এই লাইনটা প্রিন্ট করছে। আর এই লাইনের মধ্যে কি লেখা আছে? কনভার্টেড ভ্যালু ইজ রেজাল্ট, মানে রেজাল্টের মধ্যে যে ভ্যালুটা থাকবে। তো এখানে রেজাল্টের মধ্যে এই যে স্ট্রিং ভ্যালুটা সে হচ্ছে কনভার্সন করার পর এই রেজাল্ট ভ্যালুর মাধ্যমে এটা রিটার্ন করছে, এবং এই রেজাল্ট ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করছি। আর ট্রাইপার্স মেথড রিটার্ন করে বুল, এই যে এখানে বুল, হ্যাঁ, ইন্টিজার ডট ট্রাইপার্স এই যে মেথডটা, এটা রিটার্ন করে হচ্ছে বুলিয়ান টাইপ ভ্যালু। এই বুলিয়ান টাইপ ভ্যালুটা আমরা অ্যাসাইন করছি ইজ ভ্যালিড ভেরিয়েবলের মধ্যে। পরবর্তীতে আমরা এই ইফ এলস স্টেটমেন্টের মধ্যে ইজ ভ্যালিড এই ভ্যালুটা আমরা চেক করলাম। এটা যদি ট্রু হয় তাহলে আমার সে এই লাইনটা এক্সিকিউট করতেছে, আদারওয়াইজ এটা যদি ফলস হয় তাহলে সে আসবে এলসে, আর এলসে আমার এই লাইনটা সে প্রিন্ট করবে। তো যেহেতু এটা প্রপারলি কনভার্সন কমপ্লিট হয়েছে, কোনো এরর কোনো প্রবলেম হয় না, যার জন্য হচ্ছে এই 100 প্রপারলি হচ্ছে আমার প্রিন্ট করছে। দ্যাট মিনস এই লাইনটা। এখন কি হইতো যদি এটা প্রপারলি যদি না হইতো, কনভার্সনটা যদি প্রপারলি না হইতো, তাহলে কি হইতো? আমি 100 এর পরে একটা এস দিলাম। তো এখন কিন্তু আমার এই স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে আছে এই যে এটা 100s। তো 100s এটা কিন্তু একটা প্রপার নিউমেরিক ভ্যালু না। তো এটাকে যদি সে কনভার্ট করতে যায় তাহলে ঘটনাটা কি ঘটবে? একটু খেয়াল করেন, স্ট্রিং যেহেতু একটা প্রপার এস 100s, এটা একটা প্রপার যেহেতু নিউমেরিক ভ্যালু না, দ্যাট মিনস সে এটা কনভার্ট করতে পারে নাই। কনভার্ট করতে না পারার কারণে কি ইজ ভ্যালিড ট্রাইপার্স মেথডটা রিটার্ন করছে হচ্ছে ফলস। এখানে ইজ ভ্যালিড যখন চেক হইলো সে ফলস পাইছে। ফলস পাওয়ার পরে স্ট্রিং ভ্যালু ইজ নট ইন কারেক্ট ফরম্যাট, আমরা এই ইয়াটা আর কি প্রিন্ট করছি আমরা এই লাইনটা। সো এই লাইনে যা লেখা আছে সেটাই স্ট্রিং ভ্যালু ইজ নট ইন কারেক্ট ফরম্যাট। তো এখানে আমরা এই বিষয়টা আরেকটু ভালোভাবে চেক করি। আমরা এখানে একটা ডিবাগার বসাইলাম। ডিবাগার বসানোর পরে আমরা এটা এখানে কনসোল ডট রিড লাইন দেই, আদারওয়াইজ চলে যাবে। রান করলাম।
with debugging. আমরা এখানে এই যে এগুলি হচ্ছে আমি ডিবাগিং নিয়ে পরবর্তীতে একটা ক্লাস দিব, সেখানে আমি এই বিষয়গুলির ডিটেলস আলোচনা করব। এখন আপাতত আমরা ডিবাগিংটা কিভাবে হচ্ছে একটু দেখি, একটা একটা করে চেক। ফার্স্ট লাইনে কি হইলো, স্ট্রিং ভ্যালুটা এই ভেরিয়েবল স্ট্রিং ভেরিয়েবলে অ্যাসাইন হবে। আমি যখন str এর উপরে কার্সর রাখলাম, str এর মধ্যে কি দেখাচ্ছে, নাল। আমি স্টেপ ইনটু দিয়ে একটা লাইন আগাইলাম, এখন কি দেখাচ্ছে, 100s। তার মানে এই লাইনটা যখন এক্সিকিউট হইলো তখন 100s ভ্যালুটা এই স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হইলো। আমার পরবর্তী লাইন হচ্ছে ইন্টিজার রেজাল্ট সমান সমান 0। তো এই লাইনটা আমি স্টেপ ইনটু দিয়ে আগাই, আমার রেজাল্টের মধ্যে এখন আছে 0। পরবর্তীতে কি হবে, বুলিয়ান টাইপ ভেরিয়েবল ইজ ভ্যালিড, এখানে এখন আছে ফলস, এটা বাই ডিফল্ট ফলস। তো আমার এখান থেকে যদি ট্রু রিটার্ন হয় তাহলে এটা ট্রু হয়ে যাবে, আর ফলস রিটার্ন হলে তো ফলস থাকবে। তো যেহেতু এটা মেথড, আমি স্টেপ ইনটু দিলে মেথডের ভিতরে ঢুকবে, আমি এখন মেথডে যাব না, স্টেপ ওভার দিলাম। এখন আমি ইজ ভ্যালিডের উপরে রাখলে কি দেখাচ্ছে, ফলস। ফলস মিন্স হচ্ছে ইফ কন্ডিশন সে চেক করে যদি এখানে ফলস ট্রু পাইতো তাইলে হচ্ছে সে এই লাইনটা এক্সিকিউট করতো, আর যদি যেহেতু এটা ফলস এলসে চলে যাবে, সে এখন এই লাইনে চলে আসবে। এই লাইনে চলে আসছে। এখন আমি যদি আবার এক্সিকিউট করি, স্টেপ ইনটু দেই, এই লাইনটা এক্সিকিউট হইল। তো এখন আমি রান করে দেই, দেখেন স্ট্রিং ভ্যালু ইজ নট ইন কারেক্ট ফরম্যাট, এইটা দেখাচ্ছে। তো সেম কাজটা আমরা আবার চেক করি কারেক্ট ফরম্যাটে, ইয়েটা দিয়ে, নিউমেরিকটা দিয়ে আমি 100 দিলাম, এটা প্রপারলি হচ্ছে আমাদের কনভার্ট হবে। স্টার্ট ডিবাগিং। তো আমার কার্সরটা এখানে এসে থামলো, আমি ডিবাগ পয়েন্টার যেখানে সেট করছি, স্ট্রিং এখন কি আছে, নাল, কিছুই নাই। স্টেপ ইনটু দিলাম, এখন এখানে আমার 100 অ্যাসাইন হলো, যেহেতু এস নাই, অনলি 100। দেন রেজাল্ট, দেন হচ্ছে আমার ট্রাইপার্স মেথডটা এখন এক্সিকিউট হবে, স্টেপ ওভার দিলাম। এবার দেখেন ইজ ভ্যালিডের মধ্যে কি আছে, ট্রু। ট্রু, সে যেহেতু ট্রাইপার্স এর মধ্যে যে ভ্যালুটা আছে 100, এটাকে সে প্রপারলি কনভার্ট করতে পারছে এবং সে ট্রু রিটার্ন করছে। ট্রু রিটার্ন করাতে আমার ইজ ভ্যালিড হয়ে গেল ট্রু। এখন ইফ কন্ডিশন, ইফ স্টেটমেন্ট, সে ইজ ভ্যালিড চেক করে দেখলো যে আমার রেজাল্ট হচ্ছে ট্রু। তো যেহেতু ট্রু, তো সে এটাকে হচ্ছে এখন এক্সিকিউট করবে। আমরা নেক্সটে যাই, যেহেতু ট্রু পাইছে এটাকে এক্সিকিউট করছে এই লাইনটা। সো এখন যদি আমি রান দেই তাহলে কনভার্টেড ভ্যালু ইজ সাথে ভ্যালুটা সহ এটা সে প্রিন্ট হবে। তো এইটুকু বিষয় কি বোঝা গেছে? এইটুকু বিষয়ের মধ্যে কোনো কনফিউশন আছে? শিবলু ভাই বুঝে গেছে? আমরা যদি ইন্টিজার না ইউজ করে যদি অন্য ইউজ করি তাহলে কি সেম হবে? মানে বুঝি নাই কথাটা, কোথায় ইন্টিজার ইউজ করব? যেমন আমরা এখানে 100 ইউজ করছি না এখানে, 100, হ্যাঁ। এখানে যদি আমরা, হ্যাঁ, ওখানে যদি আমরা ইন্টিজার ইউজ না করে অন্য কিছু ইউজ করি তাহলে তো হবে। অন্য কিছু কি? ফ্লোট ইউজ করলাম, ফ্লোটিং, হ্যাঁ ফ্লোটিং ইউজ করা যায়, তাহলে কি না, এখানে আপনি ভালো করে খেয়াল করেন, এখানে ভ্যালুটা আসছে কিসে, এটা স্ট্রিং এ। হ্যাঁ, পার্স ট্রাইপার্স অনলি ফর স্ট্রিং থেকে কনভার্ট হবে। হ্যাঁ, স্ট্রিং থেকে।
স্ট্রিং এ যদি কোনো নিউমেরিক ভ্যালু থাকে সেটাকে আপনি কনভার্ট করার জন্য পার্স ট্রাইপার্স মেথডগুলি ব্যবহার করবেন। বুঝা গেছে? অনলি স্ট্রিং টু সে কনভার্ট করবে, সে ইন্টিজারে কনভার্ট করতে পারে বা আদার, অনলি স্ট্রিং থেকে। বুঝা গেছে? তো আমরা এখানে খেয়াল করেন, if the number is in string format you have two options, parse and TryParse। তার মানে হচ্ছে নাম্বারটা আপনাকে এই পার্স ট্রাইপার্স মেথড গুলি ব্যবহার করার ফার্স্ট কন্ডিশন হলো যে নাম্বারটা আপনার স্ট্রিং ফরম্যাটে থাকতে হবে। ঠিক আছে? So parse method throw an exception if it is cannot parse value where is the TryParse return bool indications। এখানে পার্স আর ট্রাইপার্স এর মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেছে? ট্রাইপার্স পার্স এর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে? বোঝেন নাই নাকি? না, বুঝেন। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ, ট্রাই আর পাস দুইটা মেথড, কিন্তু প্রথমে একটা দেখাইলাম, পরে হচ্ছে আরেকটা দেখাইলাম। যেমন প্রথমে আমরা কি দেখাইছি? স্ট্রিং str suppose 100, রেজাল্টের মধ্যে Parse। এটা আমরা পার্স মেথড দিয়ে কনভার্ট করলাম এবং রাইট লাইন দিয়ে প্রিন্ট করলাম। কনভার্টেড ভ্যালু এখানে এইটুকু আমাদের কমেন্ট করে রাখলাম। খেয়াল করেন উপরের অংশটা হচ্ছে পার্স মেথড ইউজ করলাম আর নিচের অংশটা হচ্ছে ট্রাইপার্স। সো পার্স মেথডে আমাদের এত কিছু দরকার হয় না। আমি যদি কনফার্ম থাকি যে আমার এটা কনভার্ট করতে কোনো সমস্যা হবে না, আমার এখানে 100% নিউমেরিক ভ্যালুই আসবে, তাহলে পার্স। আর যদি শিওর না, আমার এখানে নিউমেরিক ভ্যালু আসতে পারে, অনেক সময় নিউমেরিক ভ্যালু না আসতে পারে, সাথে একটা ডট চলে আসলো বা একটা ফাঁকা স্ট্রিং চলে আসলো, তখন তো আমি এটা পার্স করতে পারবো না। তখন হচ্ছে ট্রাইপার্স। আর ট্রাইপার্স যখনই সে ভ্যালুটা চেক করে পাবে যে না এটা কারেক্ট ফরম্যাটে নাই, তখন সে একটা মেসেজ দিয়ে দিবে ইউজারকে যে এখানে এই ভ্যালুটা কারেক্ট ফরম্যাটে নাই। সেজন্য আমার এটা চেক করতে হবে, চেক করে এটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটা আমরা চেক করার জন্য এই বুল মানে সে রিটার্ন করতেছে ট্রু ফলস। ট্রু রিটার্ন করা মানে যে ভ্যালিড সে রিটার্ন করতে পারতেছে প্রপারলি, আর ফলস মানে হচ্ছে যে ইনভ্যালিড, সে পারে নাই যেটা করতে, কনভার্ট করতে, ভ্যালুটা প্রপারলি ছিল না। সো এখানে সে তখন ফলস রিটার্ন করবে। এই তো এটা আশা করি বোঝা যাবে, আর একটু আপনি প্র্যাকটিস করেন বাসায়, দেখেন, আশা করি বুঝতে পারবেন, বুঝতে সমস্যা হবে না। হ্যাঁ, আমরা কি নেক্সট লেসনে যাব? ওকে, আমরা তাহলে নেক্সট লেসনে যাই। Datatype conversion arrays। অ্যারে খুব পপুলার একটা টপিক সি শার্পে, প্রচুর ইউজ আছে সি শার্পে। তো আমরা এখন অ্যারে সম্বন্ধে জানবো। এই লেসনে আমরা যা শিখবো হোয়াট ইজ অ্যান অ্যারে,
syntax of array, advantages and disadvantages of array, exception in array. What is an array? Array initial. An array is a collection of similar data types. Array is strongly typed. When we create an array, we can specify the data type of corresponding array. Once we specify data type, we cannot assign different type of data in this array. বিষয়টা হচ্ছে আমরা অ্যারে যখন ক্রিয়েট করি তখন আমরা ডেটা টাইপটা বলে দিতে পারি এবং যে ডেটা টাইপটা আমরা বলে দেব ওই অ্যারের মধ্যে আমরা ওই টাইপেরই ডাটা রাখবো, অন্য কোনো টাইপের ডাটা আমরা রাখতে পারবো। সিনট্যাক্স অফ অ্যারে ইনসার্শন। অ্যারের একটা ফরম্যাট আছে অ্যারে ডিক্লেয়ার করার, যেমন এইখানে প্রথমে অ্যারে টাইপ, তারপরে হচ্ছে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দেব। হ্যাঁ, অ্যারে টাইপ কি হতে পারে? ইন্টিজার, স্ট্রিং বা আদার টাইপ অ্যারে হতে পারে। তারপরে হচ্ছে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দেব, তারপরে হচ্ছে অ্যারের নামটা, তারপরে নিউ কিওয়ার্ড দিয়ে অ্যারেটা আমরা অ্যাসাইন করব। আর এখানে যে আই দেখা যাচ্ছে, এখানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে অ্যারের ইন্ডেক্সটা আমরা বলে দিব। হ্যাঁ, এই অ্যারের মধ্যে আমরা কয়টা ইন্ডেক্স হবে, 5টা 10টা 20টা 100টা যাই হোক, সেটা আমরা বলে দেব। নিচে একটা এক্সাম্পল আছে, if you want to create an integer array named myArray with index 10, syntax will be like this. বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটা ইন্টিজার টাইপের একটা অ্যারে ক্রিয়েট করতে চাই তাহলে সেটার ফরম্যাটটা হবে এরকম। প্রথমে তার টাইপ হচ্ছে ইন্টিজার, তারপরে স্কোয়ার ব্র্যাকেট, তারপরে হচ্ছে নাম। নাম আপনি যা খুশি তা দিতে পারেন, এখানে myArray লেখা আছে, আপনি অন্য কিছু দিলেন, হ্যাঁ, মাই ইন্টিজার অ্যারে বা অন্য আপনার যা ইচ্ছা নাম। দেন হচ্ছে নিউ কিওয়ার্ড দিয়ে এটা হচ্ছে আপনার এখানে ইন্টিজার টাইপ যেহেতু, আর এখানে হচ্ছে আপনার ইন্ডেক্সটা বলে দিলেন। ইন্ডেক্স 10 দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে এখানে 10টা ইন্ডেক্স ক্রিয়েট হবে এই অ্যারের মধ্যে। নিচে লেখা আছে you will be allowed to store 10 integer value in this array. তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আমরা একটা ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করব, নাম দিব myArray। আমি এখানে 10টা না, আমি এখানে 5টা রাখবো, ডিক্লেয়ার করলাম আর myArray এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করব। অ্যারের ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে। এই 0-র মধ্যে আমি রাখলাম, যেহেতু ইন্টিজার টাইপ, আমি হয়তো 500 রাখলাম। তারপরে আবার myArray ইন্ডেক্স 1, এটার মধ্যে আমি হয়তো 800 রাখলাম। আবার myArray ইন্ডেক্স 2, 1000 রাখলাম। myArray ইন্ডেক্স 3, এটার মধ্যে 1500 রাখলাম। এই ভ্যালুগুলি আপনি যা খুশি তা রাখতে পারবেন, ওই ইন্টিজারের মধ্যে থাকতে হবে আর কি, যেহেতু এটা ইন্টিজার টাইপ। 4, আমি এটার মধ্যে 2000। ওকে, এখন console.writeLine array value is myArray 1 দিলাম। আমি এটা প্রিন্ট করি। একটু খেয়াল করেন,
আমি মাই অ্যারে 1 এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, তো মাই অ্যারে 1 ইন্ডেক্স নাম্বার কোনটা, এটা, এটার মধ্যে কত আছে 800, তো অ্যারে ভ্যালু ইজ 800। এখন আমি যদি ইন্ডেক্স 1 না দিয়ে এখানে 4 দেই, কত প্রিন্ট হবে বলতে পারেন? 2000। এক্স্যাক্টলি 2000। তো অ্যারের কনসেপ্টটা বোঝা গেছে তো। অ্যারে আসলে কি, যেমন ইন্টিজার একটা ভেরিয়েবল, আপনি ইন্টিজারের মধ্যে ভ্যালু রাখতে পারেন, একটা ভ্যালুই রাখতে পারবেন, কিন্তু আপনি ইন্টিজার টাইপের একটা অ্যারে নিলেন, অ্যারের মধ্যে আপনি অনেক, একটা ভেরিয়েবলের মধ্যে আপনি অনেক ডাটা রাখতে পারবেন, তবে সেই ডাটাগুলি হচ্ছে আবার ইন্ডেক্স দিয়ে আপনাকে অ্যাসাইনও করতে হবে, আবার রিট্রিভও করতে হবে। হ্যাঁ, যেহেতু অনেক, তো আপনি কোন ডাটাটা বের করতে চাচ্ছেন সেটা আইডেন্টিফাই করার জন্য ইন্ডেক্স নাম্বার দিতে হবে আপনাকে। তো এই হচ্ছে অ্যারের কনসেপ্ট। নেক্সটে যাই, advantages and disadvantages of an array. We can store multiple value in a single array. মানে আমরা একটা সিঙ্গেল অ্যারের মধ্যে আমরা অনেক ভ্যালু 100, 150, 500, 1000 ভ্যালু আমরা এটার মধ্যে অ্যাসাইন করতে পারি। অ্যারেস আর স্ট্রংলি টাইপ। স্ট্রংলি টাইপ মানে কি, আপনি ইন্টিজার টাইপ অ্যারে ডিক্লেয়ার করে স্ট্রিং রাখতে পারবেন না বা অন্য টাইপ রাখতে পারবেন না, ইন্টিজার টাইপের মধ্যে ইন্টিজার টাইপই রাখতে হবে, মিনিং হচ্ছে যে স্ট্রংলি টাইপ। অ্যারেস allows loop through statement using array index. অ্যারে ব্যবহার করলে আপনি অ্যারের মধ্যে লুপ থ্রু স্টেটমেন্ট এখানে করতে পারেন, এক্সিকিউট করতে পারেন। লুপ থ্রু মানে হচ্ছে লুপ। তো লুপ নিয়ে আমরা এখন আলোচনা করিনি, সামনে করব, সেটা দেখাবো। লুপের মধ্যে হচ্ছে ফর লুপ, ফর ইচ লুপ, হোয়াইল, ডু হোয়াইল, ওগুলি, হ্যাঁ, ওগুলি সামনে আছে, ওই ক্লাসে লুপের বিষয়গুলি ক্লিয়ার হবে। আর ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যান অ্যারে: arrays cannot grow in size once initialized, have to rely on integral indexers to store or retrieve items from the array. এই কথাটার মানে কি, দেখেন, আমি যখন অ্যারেটা ডিক্লেয়ার করছি এটার ইন্ডেক্স সাইজ কিন্তু এখানে বলে দিচ্ছি। সো একবার আমি যখন ইন্ডেক্স সাইজ বলে দিচ্ছি, সো এই অ্যারেটা আমি চাইলে ইন্ডেক্স সাইজ বড় করতে পারবো না। এখানে ইন্ডেক্স সাইজ 5 আছে, আমি চাইলে এটার মধ্যে 5 কিন্তু আমার ফিল আপ হয়ে গেছে, 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে 5, 1 2 3 4 5, হ্যাঁ, 5টা ফিল আপ হয়ে গেছে। এখন চাইলে আমি আরেকটা ইন্ডেক্স এখানে অ্যাসাইন করতে পারবো না, বা আরেকটা ভ্যালু আমি এখানে রাখতে পারবো না। যদি রাখি তাহলে সেখানে আমার এরর চলে আসবে। সো এই কথাটা এখানে বলছে, array cannot grow in size once initialized, have to rely on integral indexers index to store or retrieve items from the array. আচ্ছা, exceptions in array in C#. If you provide index size more than initialize, it will not raise any compile time error, but it will raise runtime error. Index out of range exception. সেটা কিভাবে হতে পারে? আমি এখানে 5 দিলাম, এটা কিন্তু আমার ইন্ডেক্সের বাইরে চলে গেল, পজিশন অ্যাসাইন করলাম, দেখেন এখানে কোনো আপনাকে এরর শো, কম্পাইলার এখানে কোনো এরর পাচ্ছে না, মানে এখানে কোনো এরর শো করতেছে না। বাট আমি যখন রান করি কি আসবে, একটা এরর চলে আসছে, unhandled exception, system.index out of range exception. তো এই এক্সেপশনের এই মেসেজগুলি আমাদের ভালোভাবে বুঝতে হবে, এগুলি আমরা কাজ করতে করতে শিখবো, বুঝবো। So index was outside of the bounds of the array. বলতেছিলাম, if you provide index size more than initialize, it will not raise any compile time error. compile time কখন, এটা আমরা কিন্তু এখানে কোনো এরর পাচ্ছিলাম না, বাট রান টাইম এরর এখানে শো করবে, যখন আমরা রান করব তখন শো করবে। বাট
it will raise a runtime error name index out of range exception. So সে কিন্তু index out of range exceptionটা এখানে show করছে। তো বুঝা গেছে তো বিষয়টা? এইটুকু কি ক্লিয়ার? এইটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, এইটুকুই। তো এটা হচ্ছে আমাদের অ্যারে নিয়ে হচ্ছে মোটামুটি এইটুকুই হচ্ছে লেসন। আমরা আরেকটা লেসন ধরলে সেটা শেষ হবে কিনা, আচ্ছা এটা ছোট লেসন্স আছে, আমরা এটা শেষ করতে পারবো। এরকম লেসন আছে আর কয়টা? লেসন্স তো আছে অনেক, তো আমরা যতটুকু শেষ করতে পারি, কারণ সি শার্পটা অত ছোট না। সি শার্পে কমপ্লিট করতে গেলে আমাদের মূলত আমরা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যাব, যাতে করে আপনাদের প্রোগ্রামিং করতে কোনো অসুবিধা না হয়। দেন আপনি কাজ করবেন, আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনি আরো জানবেন, আরো অ্যানালাইসিস করবেন। তো মোটামুটি আপনি আমরা আমাদের এই ক্লাসগুলিতে এখানে হয়তো 20টা আমরা 10টা ক্লাস সাইন করা আছে। তো 10টা ক্লাস না, আরো হয়তো একটা ক্লাস বেশি হতে পারে। তো আমরা হচ্ছে একটা ম্যাচিউর পর্যায়ে যাওয়ার চেষ্টা করব, যতটুকু গেলে আপনারা সি শার্পে মোটামুটি ভালোভাবে হচ্ছে প্রোগ্রামিং করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এই লেসনটার নাম হচ্ছে এটা কমেন্টস ইন সি শার্প। কমেন্টস কি জিনিস এইখানে দেখেন, আমরা একটু আগেই যেমন এই লাইনগুলি কমেন্টস করলাম, কমেন্ট আউট দ্য সিলেক্টেড লাইন। আমি যদি এখানে ক্লিক করি, কি হইলো, কালারটা চেঞ্জ হইলো এবং সামনে দুইটা স্ল্যাশ বসে গেল, কমেন্ট হয়ে গেল, ফরওয়ার্ড স্ল্যাশ বসে গেল, এটা ফরওয়ার্ড স্ল্যাশ। তো দ্যাট মিন্স হচ্ছে এটা কমেন্টিং হয়ে গেল। এটাই হচ্ছে কমেন্ট। সামনে কি লেখা আসছে? আচ্ছা, আমরা এই লেসনে যেটা শিখবো, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্টের মধ্যে ভেরিয়েশন আছে। সিঙ্গেল লাইন কমেন্ট আছে, মাল্টি লাইন কমেন্ট আছে, এক্সএমএল ডকুমেন্টেশন কমেন্ট আছে। তো এই জিনিসগুলি আমরা শিখবো। প্রথমে হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট কি দেখেন, একটু আগে আমরা যেটা দেখলাম, when we want make a single line comment, we use a forward slash sign at the beginning line বা ডাবল স্ল্যাশ দিতে পারেন। ফর এক্সাম্পল, এটা হচ্ছে এক্সাম্পল। তো এইখানে এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বা ডাবল স্ল্যাশ দিয়ে হচ্ছে কমেন্টিং করার একটা এক্সাম্পল। আচ্ছা, এরপরে হচ্ছে মাল্টিপল কমেন্টস। when we want to make multiple line comment, we use, এখানে দেখেন প্রথমে হচ্ছে স্ল্যাশ, তারপরে স্টার, আবার স্টার, পরে আবার স্ল্যাশ সাইন। এটা দিয়ে হচ্ছে আমরা মাল্টিপল লাইনগুলি এট এ টাইম কমেন্ট করতে পারি। এটা আমরা একটু এক্সাম্পল সহ দেখি। এটা আমরা আবার আনকমেন্ট করলাম, এখন পুরোটা আবার কমেন্ট করবো, আগের মতো না। স্ল্যাশ দিলাম, স্টার, এটা হচ্ছে স্টার্টিং, দেন এখানে হচ্ছে ইন্ট, দেন পুরোটা কিন্তু কমেন্ট হয়ে গেল। আগে আমরা যেটা করছিলাম ওটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর এখন যেটা করছি এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। একসাথে এখানে 100 লাইন থাকলে আপনি পুরোটা একবারে কমেন্ট করতে পারবেন, এটা ব্লগের মধ্যে নিয়ে আসবেন। আদারওয়াইজ আপনাকে একটা একটা করে কমেন্ট করতে হবে। এটা একটা লাইন কমেন্ট করলাম, একটা লাইন কমেন্ট করলাম, সিঙ্গেল লাইন কমেন্টের এটা এক্সাম্পল। ঠিক আছে, আর এখন আমরা যেটা দেখলাম এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। শুরু তো মাল্টিপল কমেন্টসটা বুঝে গেছে তো না? আচ্ছা, XML ডকুমেন্টেশন কমেন্টস, এটা খুব ইন্টারেস্টিং, ইভেন ইম্পর্টেন্ট।
when we want to create some documentation for respective class, interface, delegates, methods, properties, etc., we can use XML documentation comments. So XML documentation comment use তিনটা স্ল্যাশ, তিনটা ফরওয়ার্ড স্ল্যাশ। এটা তো এটা আমরা একটু এক্সাম্পল সহ দেখি। ধরেন এখানে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করি, মাই ক্লাস। এই মাই ক্লাসের মধ্যে আমরা জাস্ট একটা মেথড ক্রিয়েট করি, মেথড নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। পাবলিক করতে হবে না? মাই মেথড নাম দিলাম। এইখানে এটার কাজ তেমন কিছু না, জাস্ট হ্যালো প্রিন্ট করা। তো আমরা আসলে শিখবো XML ডকুমেন্টেশন। XML ডকুমেন্টেশনের জন্য আমাদের কি লাগে? 1 2 3, এই তিনটা স্ল্যাশ আমি টাইপ করার পর দেখেন ফরম্যাটটা এরকম চলে আসছে, এরকম চলে আসছে। এখন এটার মধ্যে আমি একটা সামারি লিখবো। এই সামারিটা কি হবে? এই সামারিটা হবে এই যে মেথডটা, এই মেথডের বিষয়ে আমি কিছু একটা লিখবো, একটা ডেসক্রিপশন হইতে পারে, মেথডের বিষয়ে একটা ইনফো বলতে পারে, মেথডটা আমি কোন কাজে ব্যবহার করতে পারি, এখানে কি কি রেস্ট্রিকশন থাকতে পারে, বা এটার অ্যাডভান্টেজ গুলো কি, এই সমস্ত আমি লিখতে পারবো। তো আমি এখানে একটা সামারি লিখলাম, দিস ইজ ফ্রম মাই মেথড ডকুমেন্টেশন। ওকে, এখন দেখেন আমি যদি মাই ক্লাস ডট মাই মেথড সিলেক্ট করার পর দেখেন এখানে একটা লেখা আসছে, দিস ইজ ফ্রম মাই মেথড ডকুমেন্টেশন। দেখা যাচ্ছে লেখাটা? শিবভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই লেখাটা কোথেকে আসছে? ফর মাই ডকুমেন্টেশন। এই লেখাটা কিন্তু এইটা, ঠিক আছে। আমি মেথডটা ক্লিক করলাম, আমি এখানে এই মেথডটা হচ্ছে কল করলাম মেইন থেকে। আমি এটার উপরে আবার কার্সরটা ধরলাম, দেখেন আমার এই যে মেথড নাম, মেথডের নিচে কিন্তু ইনফরমেশন দেখাচ্ছে, দিস ইজ ফ্রম মাই মেথড ডকুমেন্টেশন। এই লেখাটা কোথেকে আসছে? এটাই কিন্তু এই লেখাটা, ঠিক আছে, এই লেখাটা। হ্যাঁ, সো আমরা যখন বড় বড় প্রজেক্টে কাজ করব, আমার হাজার হাজার মেথড হবে, আমার অনেক ক্লাস হবে, কোন ক্লাস কোন মেথড এত আপনার হয়তো মনে রাখা সম্ভব হবে না। তখন আপনি ওই মেথড সম্বন্ধে এখানে একটা টিপস বা একটা কিছু ইনফরমেশন এখানে এইভাবে দিয়ে রাখবেন। আপনি যখন মেথডটা কল করবেন, মেথডটা সম্বন্ধে রিমাইন্ড করতে অসুবিধা হইলে আপনি এখানে খেয়াল করবেন, এখানে লেখা থাকবে ওই মেথডের বিষয়ে বা আদার যে বিষয়গুলি আছে। এটা কাইন্ড অফ ডকুমেন্টেশন। তো এটার নামই হচ্ছে XML ডকুমেন্টেশন কমেন্ট। এই জিনিসটা কি? ও, XML। এটা হচ্ছে XML ডকুমেন্টেশন কমেন্ট। So XML documentation comment when we want to create some documentation for respective class, interface, delegates, method, properties. আমরা এখন একটা মেথড দিয়ে হচ্ছে এক্সাম্পলটা দেখলাম, সেটা একটা ক্লাসের ক্ষেত্রেও হতে পারে, ইন্টারফেস, ডেলিগেট, প্রপার্টিজ এগুলোর ক্ষেত্রেও হতে পারে। তো এগুলোর বিষয়ে যদি এগুলোর বিষয়ে তো আমরা আলোচনা করি নাই, ক্লাস, ইন্টারফেস, ডেলিগেটস, মেথড, প্রপার্টিজ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের আছে সামনে। তো এখন আমাদের জানার বিষয় হচ্ছে XML ডকুমেন্টেশন কমেন্টসটা কি। তো আশা করি এটার বিষয়টা ক্লিয়ার হয়েছে, XML ডকুমেন্টেশনটা। আচ্ছা, comments are used to document what the program does and what specific blocks of line of code do.
C# কম্পাইলার ইগনোর কমেন্টস। বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো একটা বিষয় কমেন্ট করে রাখবেন, সাপোজ আমি এখানে এটা কমেন্ট করে রাখলাম, কমেন্ট করে রাখলে আসলে কি হয়, কম্পাইলার যখন রান হয় তখন সে এটাকে ইগনোর করে। এটা আসলে কোড হিসাবে এটার আর কোনো অ্যাক্টিভিটিস থাকে না, জাস্ট এটা একটা কমেন্ট। সো এই কাজের জন্যই আমরা কমেন্ট ব্যবহার করি। নেক্সটে যাই। To comment and uncomment, there are two ways. Use the designer keyboard shortcut. For comment, Control C, Control K, Control C. For uncomment, Control K, Control U. এটা কি, এটা একটু দেখি আমরা। যেমন আমি যদি চাই এই লাইনটা কমেন্ট করতে, আমি দুইভাবে এটা কমেন্ট করতে পারি। প্রথমে হচ্ছে ডিজাইনার, মানে ইন্টারফেস ইউজ করে। আমি যদি এই যে দেখেন ইন্টারফেসের মধ্যে যদি আমি এখানে ক্লিক করি, কমেন্ট হয়ে গেল। আবার এখানে যদি ক্লিক করি, আনকমেন্ট হয়ে গেল। এটা হচ্ছে ইউজ দ্য ডিজাইনার, আমরা কমেন্ট আনকমেন্ট করলাম। এরপরে হচ্ছে কিবোর্ড শর্টকাট। ফর কমেন্ট কন্ট্রোল কে, কন্ট্রোল সি। এখন আমি এটাকে কিবোর্ড শর্টকাট দিয়ে কমেন্ট করতে যাচ্ছি, আমি কন্ট্রোল চাপলাম, পরে কে, তারপর সি, কমেন্ট হয়ে গেল। আবার কন্ট্রোল চাপলাম, প্রথমে কে, তারপর ইউ, আনকমেন্ট হয়ে গেল। মানে কন্ট্রোলটা চেপে ধরে রাখছি, তারপরে প্রথমে কে চাপলাম, পরে সি চাপলাম, প্রথমে কে, সি, কমেন্ট হয়ে গেল। আবার কন্ট্রোলটা চেপে ধরে রাখছি, কে চাপলাম, ইউ চাপলাম, আনকমেন্ট হয়ে গেল। বোঝা গেছে তো বিষয়টা? তো এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট কমেন্ট এবং আনকমেন্টের। Don't try to comment every line of code. Use comments only for blocks of lines of code that are difficult to understand. এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনি সব লাইনগুলি তো আর কমেন্ট করতে পারবেন না, যেখানে হচ্ছে আপনার ব্লক করে কমেন্ট করবেন, যে বিষয়গুলি হচ্ছে বুঝতে আপনার এটা কমেন্ট করার আসলে ডিফারেন্ট পারপাস আছে। ডিফারেন্ট পারপাস আমরা অনেক সময় কমেন্ট করে ব্যাকআপ রাখি। হ্যাঁ, একটা মেথড, বিশাল একটা মেথড, আমি মেথডটা চেঞ্জ করে ফেলতেছি। তো যেহেতু পূর্বে মেথডটার কোডটা কি ছিল সেটা আমি যদি পরবর্তীতে মনে না থাকে বা জানতে চাই, সেজন্য আমি পূর্বেরটা কমেন্ট করে নতুন করে কপি করে আবার আরেকটা মেথড লিখলাম, ওইখানে এটা মডিফাই করলাম, মডিফাই করে এটা প্রচুর হয় আর কি, বড় বড় প্রজেক্টগুলিতে এটা হয়। পূর্বের মেথডটা কমেন্ট করে রাখলাম, পরে ওইটারই কপি করে আরেকটা ক্রিয়েট করলাম, ওইখানে মডিফাই করে আমি কমেন্ট করে নামও লিখে দিলাম, ডেট লিখে দিলাম, অত তারিখে অমুকে এটা মডিফাই করছে, এই ডেট এই পারপাসে এটা মডিফাই করা হয়েছে। সো এই হচ্ছে কমেন্টের পারপাস। সো কমেন্ট নিয়ে কোনো ইয়ে আছে, কোনো কথা আছে কমেন্টের বিষয়ে? বুঝেন নাই বা এমন কিছু আছে? সবচেয়ে ইজি। হ্যাঁ, এটা একটা ইজি বাট মজা। সো এই এক্সএমএল ডকুমেন্টেশনটা এটা মনে রাখেন, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, এক্সএমএল ডকুমেন্টেশন। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমরা আগামীতে আরেকটা অন্য লেসন নিয়ে ক্লাস করব। তো ঠিক আছে, তাইলে এই পর্যন্তই। ওকে, ওকে, আল্লাহ হাফেজ।